রেসলিং মানে বিনোদন। রেসলিং মানে রেসলারদের দানবীয় দেহের সক্ষমতা প্রদর্শন। রেসলিং হলো রেসলারদের অভিনয়ের সামর্থ্যকে ফুটিয়ে তোলার মাধ্যম। রেসলিং ফ্যানদের আবেগের একটা জায়গা। সব মিলিয়ে ফ্যানদের কাছে ভালো লাগার এবং ভালোবাসার নাম হলো রেসলিং। এই রেসলিং ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাহিরে অনেক বিষয় রয়েছে যেগুলো ফ্যানদের কাছে প্রকাশ করতে চায় না কোম্পানি। তবে ফ্যানদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ কমে না। ভিডিওটি মূলত সাজানো হয়েছে রেসলিংয়ের এমন কিছু সিক্রেট বিষয় নিয়ে। দ্য এক্স সাইন। রেসলিং বিনোদন, তবে এর মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু বাস্তব। রেফারি কিংবা রেসলার উভয়ে তাদের এই দুর্ঘটনাগুলোকে ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে থাকেন। আপনি যদি সামোয়া জো এবং ফিন ব্যালরের মধ্যকার ম্যাচ দেখে থাকেন তাহলে রেফারি সেখানে এক্স সাইন দেখিয়েছেন। এছাড়া ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স 2020-তে স্ট্রিট প্রফিটসের বিপক্ষে ম্যাচ খেলেছিল অ্যাঞ্জেল গার্জা এবং অ্যান্ড্রাডে, যেই ম্যাচে এক্স সাইনকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এরকম সাইন আপনি অনেক ম্যাচের মধ্যেই দেখবেন। মূলত রেসলাররা যে মুভ দেয় সেগুলোর বেশিরভাগ নিখুঁত হয়। এমনকি যদি ম্যাচের মধ্যে চেয়ার, টেবিল বা অন্য কোনো অস্ত্র ব্যবহার করা হয় আর সেগুলো দিয়ে কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করা যায়, তাহলে রেফারি কিংবা রেসলার কোনো প্রকারের সংকেত প্রদান করেন না। কিন্তু যদি মুভ দিতে গিয়ে রেসলাররা বস করেন অথবা ঠিকভাবে মুভ প্রয়োগ করতে না পারেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন সাইন দেখানো হয়। এই সাইনগুলোর মধ্যে এক সাইন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর। যদি রেফারি বা রেসলার এক সাইনকে কয়েকবার নির্দেশ করেন তাহলে বুঝে নিতে হয় রেসলার মারাত্মক ইনজুরিতে পড়েছেন আর সেই মুহূর্তে তার মেডিকেল টিম দরকার। আর যদি শুধুমাত্র সেটা একবার ইঙ্গিত করা হয় তাহলে সেখানে রেসলার কিছুক্ষণ পারফর্ম করতে পারবেন বলে ধরে নেওয়া হয়, যে কারণে অধিকবার সংকেত দেওয়া ম্যাচগুলো সেই সময়ে শেষ করানো হয় আর একই সাথে সেখানে মেডিকেল টিম হাজির হয়ে যায়। আর যেটাতে শুধুমাত্র একবার দেওয়া হয় সেখানেও কিন্তু মেডিকেল টিম ডাকা হয়। তবে রেসলার চাইলে ম্যাচ চালিয়ে যেতে পারেন। মানে এক সাইনের অর্থ দ্রুত মেডিকেল সার্ভিসের জন্য কল, আর একই সঙ্গে রেসলার যে ভালো রকমের ইনজুরিতে পড়েছে এটা জানিয়ে দেওয়া। এছাড়া আরও কিছু সিগন্যাল আছে, তবে সবচেয়ে গুরুতর অবস্থা দেখানোর জন্য এক্সকে ব্যবহার করা হয়। রক্তাক্ত হওয়া। ডাব্লিউডাব্লিউইতে এখন রক্তাক্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে, তবে একেবারেই ঘটে না এমনটাও নয়। অপরদিকে বাকি কোম্পানিগুলোতে আমরা রক্ত অহরহই দেখতে পাই। রক্ত নিয়ে অনেকের মনে প্রশ্ন কাজ করে, আর মূল প্রশ্নটা হলো এই রক্তগুলো কি আসল, আর রেসলাররা কি আসলেই রক্তাক্ত হন? উত্তর হলো রেসলারদের রক্তাক্ত করা হয় আসল এবং নকল দুইভাবেই। যখন এটা আসলেই ঘটানোর প্ল্যান থাকে তখন সেখানে ব্লেডের ব্যবহার করা হয়, আর যখন ফেক ব্লাড প্ল্যান থাকে তখন সেখানে ব্যবহার করা হয় ব্লাড ক্যাপসুল। যদি আমরা ব্রক লেসনার বনাম র্যান্ডি অটনের মধ্যকার ম্যাচ দেখি তাহলে সেখানে ভয়ঙ্কর রকমের রক্তাক্ত হয়েছিলেন র্যান্ডি অটন, আর স্পষ্ট ছিল র্যান্ডি অটনের মাথা কেটে যাওয়ার বিষয়টা। এই ব্লিডিংয়ের জন্য ব্লেড ব্যবহার করা হয়েছিল। আর যদি ট্রিপল এইচ এবং রোমান রেঞ্জের ব্রল দেখে থাকেন সেখানেও কিন্তু রোমান রক্তাক্ত হয়েছে। যখন রোমান ভাঙা অ্যানাউন্সার টেবিলের ওপর পড়েছিল সেই সময় তাকে লক্ষ্য করে একটা ব্লাড ক্যাপসুল ছুঁড়ে মেরেছিল ব্রায়ান স্যাক্সটন, আর সেটার মাধ্যমে রক্তাক্ত হয়েছিল রোমান রেঞ্জ। এছাড়া গোল্ডবার্গের রক্তাক্ত হওয়া ছিল ক্যাপসুলের মাধ্যমেই। তবে হার্ডকোর ম্যাচগুলোর প্রায়গুলোতে রেসলাররা সত্যি সত্যি রক্তাক্ত হন। রিয়াকশন। রেসলিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে দর্শক, আর দর্শকদের মাধ্যমে রেসলারদের অনুপ্রেরণা যোগায় তাদের চিয়ার অথবা বুক। গ্যালারিতে ফ্যানদের ক্রাউড রেসলারদের অনেক অনুপ্রেরণা যোগায়, এতে কোনো সন্দেহ নেই। সেখানে জনপ্রিয় রেসলারদের জন্য চিয়ার, আর হিল এবং অপছন্দের রেসলারদের জন্য সচরাচর ব্যবহার করা হয় বু রিয়াকশন। মাঝে মাঝে এটার মাত্রা এতই পরিমাণে হয় যে সবাই অবাক হয়ে যায়। অনেক সময় দর্শকের তুলনায় আমরা অনেক বেশি শব্দ শুনতে পাই, যে কারণে দর্শকরা নিজেরাও বিভ্রান্তিতে পড়ে যান। সবার চিন্তা হয় এত ক্রাউড হচ্ছে কিভাবে, কোথা থেকে আসছে এই সাউন্ড। কেননা সবাই যখন একসঙ্গে চিৎকার করবে তখন ক্রাউডের অবস্থা হবে একরকম আর অন্য সময় হবে আরেক রকম। দর্শক তুলনায় যখন অতিরিক্ত ক্রাউড লক্ষ্য করা যায় তখন সেটা মূলত কোম্পানি তৈরি করা ক্রাউড। সেটা হতে পারে চিয়ার অথবা বুক। মানে অনেক সময় দেখা যায় যে পরিমাণে দর্শক তার চেয়ে শব্দের পরিমাণ হয় অনেক গুণ বেশি। এই রিয়াকশানটা মূলত তৈরি করা হয় ব্যাকস্টেজ থেকে সাউন্ড ইফেক্টের মাধ্যমে। অস্ত্র। রেসলিং রিংয়ের অস্ত্র নিয়ে অনেক প্রশ্ন সবার মনে কাজ করে। যেমন ধরুন চেয়ার, স্টিক, ল্যাডার, এগুলো দিয়ে যে আঘাত করা হয়, এই অস্ত্রগুলো কি সত্যি, আর তাদেরকে সত্যি সত্যি আঘাত করা হয়? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই সবার মনে কাজ করে। এখানে বলে রাখা ভালো যে রিংয়ের মধ্যে যে অস্ত্র ব্যবহার করা হয় সেগুলো আসল,
তবে স্পেশালি আলাদাভাবে তৈরি করা, যেমন টেবিল, চেয়ার, ল্যাডার, স্টিক। এগুলো সাধারণত প্রচলিতগুলোর তুলনায় অনেক হালকা হয়ে থাকে। যখন রেসলারদের আঘাত করা হয় তখন আরেক রেসলার এমনভাবে আঘাত করে যেন প্রতিপক্ষ কম আঘাত পায়। তারপরেও আমরা অনেক সময় স্টিকের দাগ পিঠের ওপরে স্পষ্ট দেখতে পাই। এই ক্ষেত্রে অনেকটা রং ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে রেসলারদের মতামতের ভিত্তিতে আঘাত করার কারণে আসল দাগ ফুটে ওঠে। এছাড়া ওয়েপন্স ব্যবহারের ক্ষেত্রে যে ভয়ঙ্কর সাউন্ড আমরা পেয়ে থাকি, সেগুলোও ব্যাকস্টেজ থেকেই তৈরি করা। মানে চেয়ার দিয়ে আঘাত করা, অথবা টেবিলের ওপর পড়ে যাওয়া, অথবা স্টিক দিয়ে যে আঘাত করা হয়, সেগুলোর নর্মাল সাউন্ডের চেয়ে অনেক বেশি সাউন্ড তৈরি করা হয় ব্যাকস্টেজ থেকে। অনেক সময় আমরা দেখি রেসলার ল্যাডার কিংবা টেবিলের ওপর ড্রপ দেয়। এখানে মূলত যার ওপরে ড্রপ দেওয়া হোক না কেন, তাদের জন্য নির্দিষ্ট জায়গায় স্থির করা থাকে। যদি রেসলার সেই স্থির করা জায়গার ওপর ড্রপ দেন, তবে ইনজুরিতে পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি ভিন্ন জায়গায় ড্রপ দেন, তাহলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অলৌকিক পরিবেশ, ডেডম্যান দ্য আন্ডারটেকার, রেড মেশিন কেইন অথবা স্টিং। এছাড়া আরও কিছু রেসলার আছেন যারা আগমনের সময় এবং চলে যাওয়ার সময় স্বাভাবিকের তুলনায় ভিন্ন কিছু প্রদর্শন করা হয়। এক কথায় ভৌতিক একটা পরিবেশ তৈরি করা হয় সেখানে, যেটা দেখে অনেকে ভয় পায়, অনেকে অবাক হয়, আবার অনেকে চিন্তা করে এটা কিভাবে সম্ভব। বাস্তবিক অর্থে কিছু কিছু সময় পরিবেশটা এমনভাবে তৈরি করা হয় যেটা বাস্তবেই অবিশ্বাস্য মনে হয়। তখন প্রশ্ন জাগে, তারা কি জাদু জানেন? উত্তর হলো না, তারা কোনো জাদু জানেন না, বরং তাদের আগমনের পরিবেশ কোম্পানি স্পেশালি তৈরি করে। কেনের ক্ষেত্রে যখন আমরা রিংয়ের কর্নারগুলোতে আগুন জ্বলতে দেখি, এটা আসলে আগে থেকে সেট করা থাকে, আর তার ইশারার সঙ্গে সঙ্গে সেটা জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া দ্য আন্ডারটেকারের আগমনের সময় যে বিদ্যুৎ চমকাতে দেখি আমরা, অথবা তার আগমন থেকে শেষ পর্যন্ত যে ভৌতিক পরিবেশের সাক্ষী হই আমরা, এগুলো সবই ফিজিক্সের কারিশমা। রিং ভেঙে যাওয়া, মাঝে মাঝে কিছু রেসলার ড্রপ দেওয়ার কারণে আমরা রিং ভেঙে যেতে দেখি। বিশেষ করে দানবীয় রেসলারদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। যেমন বিগ শো অথবা মার্ক হেনরি যখনই ড্রপ দিয়েছেন, সাথে সাথে রিং ভেঙেছে। এছাড়া সামোয়া জো, ব্রক লেসনার অথবা অন্য কোনো দানবীয় তারকা যখন একসঙ্গে রিংয়ে কাজ করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা একসঙ্গে যখন রিংয়ে ড্রপ দেন, সে সময় রিংটা ভেঙে যায়। এছাড়া অনেক সময় দেখা যায় রেসলারদের যখন শূন্যে তুলে ড্রপ দেওয়া হয়, তখন রিংয়ের যে কোনো একটা কর্নার ভেঙে যায়। এখানে রিং ভেঙে পড়া নিয়ে সবাই অবাক হয়, তবে শুধুমাত্র রিংয়ের কর্নার ভাঙা নিয়ে থাকে নানা প্রশ্ন। কেননা একটা রিং থেকে কিভাবে শুধুমাত্র খণ্ডিত একটা অংশ ভেঙে যেতে পারে? আসলে রিংয়ের কর্নার এবং রিং যখন ভাঙার প্ল্যান থাকে, তখন সেটা আগে থেকেই প্ল্যান সাজানো হয়। বিশেষ করে রিং ভাঙার সময়ের আগের মুহূর্তে রিংয়ের চারিপাশে যারা কর্মরত থাকেন, তারা সুযোগ বুঝে ব্যাকস্টেজের সিগন্যাল অনুযায়ী তারা তাদের রিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট কেটে দেন, এক কথায় দুর্বল করে দেন। এরপর রেসলারদের বলা হয় তারা যেন সেই দুর্বল পয়েন্টে গিয়ে কাজ করে। প্রায় ক্ষেত্রে সেই জায়গাতে কাজ করার সময় রিং ভেঙে পড়ে, আর রিংয়ের কর্নারে যখন ভাঙা অংশ দেখা যায়, তখন মূলত সেই জায়গাটা এমনিতেই ফাঁকা থাকে, অথবা নামমাত্র বোর্ড দিয়ে তৈরি করা হয়। যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না আসে, ততক্ষণ পর্যন্ত সেই স্থান পারফর্ম থেকে নিরাপদ রাখা হয়। একই সাথে কোনো রেসলার সেখানে যান না। এরপর যখন সেখানে ড্রপ দেওয়ার নির্দেশ আসে, কেবল তখনই সেখানে ড্রপ দেওয়া হয়, আর সেটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। এই ছিল রেসলিংয়ের কিছু সিক্রেট। পরবর্তী কোনো ভিডিওতে আরও কিছু সিক্রেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।